আজকে এলাম ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ প্রবাহিত তড়িৎ অংশে, যেখানে আজকে শুরু করব প্রথমেই কার্বন রেজিস্টার। অর্থাৎ আমরা যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি মানে রেডিও, টেপ, টিভি থেকে শুরু করে যে কোনো ইনস্ট্রুমেন্ট যদি আমরা খুলে দেখি, তাহলে তার পিছনের দিকে খুব ছোট ছোট হালকা গ্রে কালারের এইরকম ধরনের কিছু রেজিস্ট্যান্স দেখতে পাওয়া যায়। এই ধরনের আমরা কিছু রেজিস্ট্যান্স দেখতে পাই, এটাকেই বলবো আমরা কার্বন রেজিস্টার। তো আমরা এখানে কি শিখব না, এই রেজিস্টারগুলো কি হয়, এর গায়ে কিছু রিং করা থাকে এবং দাগ দাগ করা থাকে। আমরা একদিক থেকে দেখলে রিংটা বুঝতে পারছি না, রাউন্ড করা থাকে। তো সেই রিং এর কালার দেখে আমরা ওর ভ্যালুটা কত, মানে এই রোধের মান, মানে এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এটা আমরা জেনে যাব শুধুমাত্র রিংগুলোর কালার দেখে। এটাকে আমরা বলি যে কালার কোড দেখে কি করে মান নির্ণয় করা হয়, তার প্রসেস আমাদেরকে এখন শিখতে হবে। তো প্রথমত বলি যে কালার গুলো কি কি এবং তার ভ্যালু কি কি, এইটা মনে রাখার জন্য একটা লাইন মনে রাখতে হয়। এবং কালার গুলো কি কি হয় সবই আমি বলবো। কিভাবে? কালার গুলো এরকম হয়: বি বি রয়, অর্থাৎ বি বি রয়, gets back very good wife। এই 10টা কালার কিভাবে মনে রাখি না, বিবি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ। তুমি যেগুলো রাউন্ড হচ্ছে, এই বি ফর ব্ল্যাক, এটা ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। এবার বলি, এই ধরনের কার্বন রেজিস্টারের থাকতে পারে 3টে রিং অথবা 4টে রিং। যদি 4টে থাকে তাহলেও আমরা প্রথম 3টে থেকেই মান পাবো। ভালো করে কথাটা শোনো, যদি 4টে থাকে, এইটা হচ্ছে 4th রিং, আর এখানে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড রিং। এইখান থেকে আমরা ভ্যালু পাবো, মানে মানটা কত পাবো, আর এখান থেকে আমরা টলারেন্স পাবো, যেটাকে আমরা অনেক সময় এররও বলতে পারি, টলারেন্স। এই পাবো 4th রিং থেকে। 4th রিংটা থাকতেও পারে মে বি অর মে নট বি, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই 3টে মাস্ট থাকবে, এই 3টে থাকবেই। তো এবার আমরা ভ্যালু কি করে পাবো, তার জন্য আমি এক্সাম্পল একটা নিচ্ছি। কিরকম, একটু বড় করে দেখাচ্ছি। এইটা ধরলাম অরেঞ্জ, এটা ধরলাম
এটা ধরলাম আমি গ্রিন, এটা ধরলাম ভায়োলেট, না এটা ধরলাম রেড, এইরকম ধরলাম তিনটে ভ্যালু। আর 4 নম্বরটার ব্যাপারে আমি পরে আসছি। তাহলে ভ্যালুটা কত হবে? ভ্যালুটা কত হবে? অরেঞ্জের জন্য কত ভ্যালু হবে? আমাদের কাউন্টিংটা হয় এইরকম 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অরেঞ্জের জন্য কত এসছে? 3। আর গ্রিনের জন্য কত? এটা গ্রিন, এই গ্রিনের জন্য কত? গ্রিনের জন্য আসবে 5, আর রেডের জন্য কত আসবে? 2। এই তাহলে ভ্যালুটা হবে প্রথম দুটো যেমন আছে পরপর বসে গেল, তাহলে 3 5। 3 নম্বরটা হবে 10 টু দি পাওয়ার, আবার বলছি এই 3 এবং 5 থেকে এইটা লেখা হলো আর 2 এলো এখানে, তাহলে আমার ভ্যালু হয়ে গেল কত? 3 5 অর্থাৎ 35 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ওহম, এত ওহম। এইবার আমরা ফোর্থ থিং নিয়ে আসবো। ফোর্থ, এই ফোর্থ যদি না থাকে, অর্থাৎ আমি এইখানটা লিখছি ফর ফোর্থ রিং ইফ অ্যাবসেন্ট, মানে ফোর্থ রিং যদি না থাকে তাহলে টলারেন্স কত? 20%। আর কি হতে পারে? সিলভার হতে পারে। সিলভার হলে কত পার্সেন্ট হবে? 10%। আর গোল্ড হলে হবে 5%। তার মানে মনে রাখতে হবে যে ফোর্থ রিংটা যদি না থাকে তাহলে টলারেন্স হবে 20%। যদি ফোর্থ রিংটা সিলভার থাকে, মানে এইখানে যদি একটা সিলভার কালার হয়, এইখানে এরকম থাকে সিলভার, তখন সেটা হবে 10% টলারেন্স। আর যদি গোল্ড থাকে তাহলে হবে 5% টলারেন্স। অর্থাৎ রূপোলি রং, সোনালী রং অথবা না থাকতে পারে। তাহলে আমি যদি এখন ধরে নিই যে এটা আছে আমাদের সিলভার, মানে রূপোলি রং, তখন ±10% এইটা হবে। অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে গেল 35 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ±10%, এইটা ওহম, এত রেজিস্ট্যান্স। এইভাবে আমরা ভ্যালুগুলো পাবো। তাহলে আরেকবার বলছি, প্রথম তিনটে ভ্যালু কিভাবে হয়? প্রথম দুটো দাগের যা যা ডিজিট আসবে সেটাকে পরপর লিখে দেবো, তার সঙ্গে ইনটু করা হবে অর্থাৎ গুণ করা হবে 3 নম্বর দাগের যে ডিজিটটা 10 টু দি পাওয়ার তত অত ওহম। আর 4 নম্বর যে রিংটা বা দাগটা থাকবে সেই 4 নম্বর রিং এর জন্য টলারেন্স আসে। যদি 4 নম্বর দাগ না থাকে তাহলে বুঝতে হবে ±20%। যদি রূপোলি রং করা থাকে তাহলে 10%, আর যদি গোল্ড করা থাকে তাহলে 5%। প্রত্যেকটা রঙের ডিজিট কত হবে সেটা সেইভাবে বসবে, তার সোজা সোজা বসবে। আর 3 নম্বরটাও সেই ভ্যালু বসবে, কিন্তু যে 10 টু দি পাওয়ার হবে এটা মনে রাখতে হবে। আর লাইনটা মনে রাখার জন্য 0 থেকে স্টার্ট হবে। আমাদের বেখেয়াল হয়ে যায় কি আমরা 1 থেকে স্টার্ট করে দিই, এটা যেন না হয়। সবসময় মনে রাখতে হবে যে 10টা কালার 0 to 9। তাহলে বি রয় গেটস ব্যাক ভেরি গুড ওয়াইফ, এই লাইনটা আমরা মনে রাখবো। 0 থেকে 9 পেয়ে গেলাম, তারপরে ওখান থেকে গোল্ড সিলভার। এই প্রসেসে আমরা কার্বন রেজিস্টারের ভ্যালুটা পেয়ে যেতে পারি। এটা 1 নম্বরের কোশ্চেন আছে, একটা এমসিকিউ আছে অথবা শর্ট কোশ্চেন। এই হলো। এবার আমরা আসছি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স।
এক নম্বর আছে সিরিজ, সিরিজ কম্বিনেশন। এটা কিরকম, বা শ্রেণী সমবায় যেটাকে আমরা বলি। প্রথমত আগে বলি যে কম্বিনেশন বা সমবায় ব্যাপারটা কি না। সমবায় বা কম্বিনেশন হচ্ছে যে অনেকগুলো রোধ, মানে মোর দেন ওয়ান রেজিস্ট্যান্স বা রেজিস্টার যোগ হয়ে যাবে। সেটা কিভাবে যোগ হবে তার উপর ডিপেন্ড করে কম্বিনেশনের নামগুলো হয়। তো আমরা যদি শ্রেণী সমবায় বলি তখন কি হয়, একটা রেজিস্ট্যান্স শেষ হলো, আবার একটা রেজিস্ট্যান্স শুরু হলো, আবার সেটা শেষ হবে, আবার একটা শুরু হবে, এইভাবে পর পর চলতে থাকবে। আমরা তিনটে রেজিস্টার নিলাম যাদের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R1 R2 R3। আরো নেওয়া যেতে পারে, আমরা মিনিমাম তিনটে নিয়ে হিসাব করব। তাহলে একটা শেষ, আরেকটা শুরু, আবার একটা শেষ, আবার একটা শুরু। তো এর ক্ষেত্রে আমাদের হিসাবের প্রসেসটা কি হবে, প্রথমত বলি আমরা এটাকে একটা লাইনের মতো ভাববো। তাহলে এই লাইনে কি একই থাকবে না, প্রবাহ মাত্রা বা কারেন্ট সেম, প্রবাহ মাত্রা বা কারেন্ট এটা হচ্ছে সেম থাকবে, মানে একই থাকবে। আমরা ধরে নিচ্ছি কত, আই ধরে নিলাম। তাহলে প্রথম রোধের দুপ্রান্তের বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্স V1 is equal to IR1, এইটার মধ্যে বিভব প্রভেদ, এটার মধ্যে V2 আর এটার মধ্যে V3। তাহলে V2 is equal to কত, IR2, V3 কত, IR3। এই তিনটে পোটেনশিয়াল ডিফারেন্স তিনটে রোধের দুপাশে। তাহলে মোট বিভব প্রভেদ V কত, V1 প্লাস V2 প্লাস V3। V1 এবং V2 এবং V3 তিনটে যোগ হবে, এটা হলো V। এবার হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ আমরা বোঝাবো কিভাবে। কোন একটা কম্বিনেশনে তিনটে রেজিস্ট্যান্স ছিল, আমি এদেরকে তুলে দিয়ে এমন একটা রেজিস্ট্যান্স বসাবো যাতে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স মানে দুপ্রান্তের বিভব প্রভেদ এবং ওর মধ্যে দিয়ে যে কারেন্টের কোন রকম কোনো চেঞ্জ হবে না। শুধু আমার সুবিধাটা কি, তিনটে রোধের পরিবর্তে একটা রোধ, মানে তিনটে রেজিস্ট্যান্সকে সরিয়ে আমি একটা রেজিস্ট্যান্স বসাবো, তাতে আমার সার্কিটের সাইজটা ছোট হবে। তাহলে সেই রেজিস্ট্যান্সটা কত বসাবো, তাহলে যদি তিনটের পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স বসাই যার নাম হচ্ছে R, তাহলে V is equal to IR, V1 হবে IR1, এটা হবে IR2, এটা হবে IR3, তিনটে যোগ হবে। এখান থেকে যদি আমরা আই গুলোকে এলিমিনেট করে দিই বোথ সাইড থেকে, তাহলে R is equal to R1 প্লাস R2 প্লাস R3, এটা হলো R। তো এটাকেই বলবো আমরা তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা বলতেই পারি যদি বেশি আরো রোধ থাকতো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডট ডট ডট, তাহলে R is equal to summation of Ri, I হলো ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে এই অতএব R গ্রেটার দেন R1, R গ্রেটার দেন R2, R গ্রেটার দেন R3, এইরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ এই সিরিজ কম্বিনেশনে বা শ্রেণী সমবায়ে আমরা যে রোধটা পাবো তুল্য রোধ হিসাবে, সেই রোধের মান যে কোনো রোধের থেকে অবশ্যই বেশি হবে, কারণ আমরা যোগ চিহ্ন পেয়ে গেছি। আর এটা তিনটে দিয়ে আমরা প্রুভ করব, কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে বা প্রযোজ্য হবে মোর দেন 3 রেজিস্ট্যান্স, অর্থাৎ একের বেশি যে কোনো সংখ্যক রোধের জন্য আমাদের এই সূত্র প্রযোজ্য। আমরা এটা প্রুভ করলাম। আরো ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে দেখাও তুল্য রোধের মান যে কোনো রোধের থেকে বেশি হয়, সেটাও আমরা এইভাবে দেখাতে পারি। এই হলো সিরিজ। এবার আমরা আসবো সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন 2 নম্বরে। আসছে প্যারালাল বা সমান্তরাল কম্বিনেশন। তখন কিরকম না, সমান্তরাল রেখার মতো দেখতে হয় এইরকম। এবার এইগুলোতে রেজিস্ট্যান্স যোগ করে দিলেই হবে। কিভাবে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এখানে যদি আমি আই রেজিস্ট্যান্স দিই,
তাহলে তিনটে লাইনে ভাগ হয়ে যাবে, এটা I1, এটা I2, এটা I3, কারেন্টটা ভাগ হয়ে যাবে তিনটে লাইনে। কিন্তু দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স একই, তাহলে এখানে কি হবে V অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ সেম, বিভব প্রভেদটা একই। তাহলে তিনটে রেজিস্ট্যান্স R1, R2, R3 তিনটে শাখায় ভাগ হয়ে গিয়েছিল, আবার তারা জুড়ে গিয়ে I হয়ে একটা লাইন দিয়ে বেরিয়ে গেল। তাহলে প্রথম লাইনটা মানে প্রথম শাখায় V I1 R1, দ্বিতীয়টাতে V সমান I2 R2, তৃতীয়টাতে V সমান I3 R3। তাহলে এই যে I1 I2 I3 R1 R2 R3 তিনটে শাখায় যে ভাগ হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি I1 পেতে পারি V বাই R1, I2 পেতে পারি V বাই R2, I3 পেতে পারি V বাই R3। তিনটে পেলাম। আমরা যেহেতু তিনটে নিয়ে প্রুফটা করছি, তাহলে অতএব I I1 প্লাস I2 প্লাস I3 তিনটে লাইনে ভাগ হয়ে গেছে। এখন আমরা লিখতে পারবো যে এই তিনটেকে আমি অ্যালুট করে দেবো, মানে এই তিনটেকে আমি সরিয়ে দেবো, এই তিনটের পরিবর্তে আমি একটাই রেজিস্ট্যান্স লাগাবো। তাহলে তখন I কারেন্টটাই ওর মধ্য দিয়ে যাবে, সেই একটা রোধের মধ্য দিয়ে। আমি আবার বলছি, এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি উইথড্র করে নেব, তিনটের পরিবর্তে এমন একটা রেজিস্ট্যান্স আমি ইউজ করব যাতে করে এই I কারেন্ট ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যায়। তাহলে কি হবে সেক্ষেত্রে I এর জায়গায় হবে V বাই R, V সমান IR ওহমস ল অনুযায়ী। এটা হবে V বাই R1, এটা হবে V বাই R2, এটা হবে V বাই R3। এইখান থেকে আমরা V কে এলিমিনেট করলে পাবো 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। যখন তিনটের বেশি হবে তখন আমি কি লিখতে পারি, এটা একটু মুছে দিচ্ছি। যখন তিনটের বেশি হবে আমরা তখন লিখতে পারি 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus 1 by R4 dot 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 dot। তাহলে 1 by R is equal to summation of এটা I 1 by Ri। তাহলে আমরা বলতে পারবো যে যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ, তার রেসিপ্রোকাল মানে তার অনন্য কি হবে, যতগুলো রেজিস্ট্যান্স যোগ আছে তাদের প্রত্যেকটার অনন্যকের বা রেসিপ্রোকালের যোগফল। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 1 বাই R গ্রেটার দেন 1 বাই R1 বা 1 বাই R গ্রেটার দেন 1 বাই R2 বা 1 বাই R গ্রেটার দেন 1 বাই R3। তার মানেই হলো R লেস দেন R1, R লেস দেন R2, R লেস দেন R3। চলো, অর্থাৎ আমরা বলতেই পারবো যে প্যারালাল কম্বিনেশনে বা সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান যে কোনো রোধের মানের থেকে কম হয়, এটা আমরা বলতেই পারি। এবার আমরা আসবো যে প্যারালাল কম্বিনেশনে কিভাবে কারেন্ট ভাগ হয়। তাহলে এতদূর পর্যন্ত একটা অংশ ছিল। এবার আমরা পরবর্তী অংশে আসছি, তার হেডিংটা করব। তাহলে আমরা কি দেখালাম যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান সমবায়ের যে কোনো রোধের থেকে কম বা ছোট হয়। এবার আমরা আসছি কারেন্ট ডিভিশন ইন ব্রাঞ্চেস। আমরা একই রকম ছবিটা আঁকছি, তিনটে। এই মেন কারেন্ট ভাগ হবে I1 I2 I3, এটা দিয়ে R1, এটা দিয়ে R2, এটা দিয়ে R3, তিনটে লাইনে কারেন্ট আবার I হয়ে যাবে। তাহলে এখন কোশ্চেন আসছে যে এই I1টা কি করে পাবো। না, আমরা তো এটা এখন লিখতেই পারি যে যদি তুল্য রোধ R হয়, তাহলে 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 তিনটের ক্ষেত্রে। আরো থাকলে আর ডট ডট ডট। তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারবো যে আমি 8টা তো পেয়েই যাব, 8টা আমি পেয়েই যাব, এই ভ্যালুগুলো থেকে পেয়ে গেলাম।
তারপরে আমি এটা লিখতে পারবো v ইজ ইকুয়াল টু i1 r1 উপর শাখা দিয়ে গেলে, আবার ওটাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে কি হবে ir, অতএব i1 ইজ ইকুয়াল টু ir বাই r1। সিমিলারলি আমরা একই রকম লিখতে পারি i2 ইজ ইকুয়াল টু ir বাই r2, i3 ইজ ইকুয়াল টু ir বাই r3, এরকম লিখতেই পারি। এবার কি হচ্ছে স্পেশাল কেস ফর টু রেজিস্ট্যান্স, তাহলে স্পেশাল কেস ফর টু ব্রাঞ্চেস, এটা r1 এটা r2 এটা i1 এটা i2 এটা একই রকম ছবি। সেক্ষেত্রে এবার কি হবে আমরা সেটা দেখব। এটা মুছে দিচ্ছি তাহলে এইভাবে আমরা তাহলে i1 পেতে পারি, i2 পেতে পারি, i3 পেতে পারি, এরকম প্রত্যেকটা শাখাতে কত কত কারেন্ট যাচ্ছে আমরা পেয়ে যাবো। স্পেশাল কেসটা হচ্ছে দুটোর ক্ষেত্রে, সেটা আবার আমরা আসছি। তাহলে i1 ইজ ইকুয়াল টু ir বাই r1। এইখানে এবার এই r এর ভ্যালুটা বসাবো কিভাবে, 1 বাই r ইজ ইকুয়াল টু 1 বাই r1 প্লাস 1 বাই r2, r1 r2 r2 প্লাস r1 1 বাই r, এইটা হয় তাহলে r ইজ ইকুয়াল টু হবে r1 r2 বাই r1 প্লাস r2, তাহলে i ইনটু r1 r2 বাই r1 ইনটু r1 প্লাস r2, r1 কেটে গেল, তাহলে i r2 বাই r1 প্লাস r2। একইভাবে i2 আমরা কত পাবো, i ইনটু r বাই r2, i ইনটু r1 r2, নিচে আসবো r2 ইনটু r1 প্লাস r2, কেটে গেল r2, তাহলে i ইনটু r1 বাই r1 প্লাস r2। অর্থাৎ কারেন্ট ইন ওয়ান ব্রাঞ্চ, এটা কিন্তু শুধুমাত্র দুটো ক্ষেত্রে, কিন্তু দুটো রোধের ক্ষেত্রে, ইজ ইকুয়াল টু মেন কারেন্ট মানে মূল প্রবাহ ইনটু আদার রেজিস্ট্যান্স বাই সাম অফ টু রেজিস্ট্যান্স, সাম অফ টু রেজিস্ট্যান্স। এই তাহলে এইভাবে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। অর্থাৎ আমরা মনে রাখবো যে কোনো একটা শাখায়, যখন দুটোর ক্ষেত্রে হবে, কোনো একটা শাখায় প্রবাহ হবে মেন কারেন্ট মানে মূল প্রবাহ ইনটু অন্য রোধ। তাহলে এটাকে বাংলায় করলে কি হবে, মূল প্রবাহ ইনটু অপর রোধ বা অন্য রোধ বাই দুটি রোধের যোগফল। এই প্রসেসে আমরা দুটো শাখাতে কারেন্ট খুব সহজে ভাগ করে দিতে পারি। তাহলে আগের থিওরিটা দুটোতেও কাজে লাগবে, সবার ক্ষেত্রে কাজে লাগবে, আর দুটোর ক্ষেত্রে স্পেশালি এই কারেন্ট, এই সম্পর্কটা, ঠিক আছে। তারপর এবার আমরা আসছি কোষের অভ্যন্তরীণ রোধ এবং কোষকে কিভাবে আমরা বর্তনীতে যোগ করবো সেইটাই। এটা খুব ইজি একটা অংশ। তাহলে আমি লিখছি সেল ইন সার্কিট, সেল ইন সার্কিট। এটা কিরকম, ধরলাম একটা ব্যাটারি, এটা ই আর এর ইএমএফ হচ্ছে ই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এইরকম একটা ব্যাটারিকে আমি বাইরের একটা রোধ ক্যাপিটাল আর বা এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স তার সঙ্গে যোগ করলাম, একটা চাবি দিলাম, যখনই আমি চাবিটা অন করে দেবো অর্থাৎ সুইচটা অন করলাম তখনই কারেন্টটা যাবে আই। এই অবস্থাতে আমি আই সমান কি লিখবো, টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। এখানে টোটাল রেজিস্ট্যান্স মানে এটা এক্সটার্নাল এটা ইন্টারনাল। ইন্টারনালটা এই সেলের মধ্যেই থাকে, কারণ সেলের মধ্যে কিছু
তোমার সাবস্টেন্স থাকে বলে, অর্থাৎ কিছু উপাদানের জন্য ও একটা বাধা দেয়, সেই জন্য এটাই হলো স্মল আর। তাহলে স্মল আর হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। আরেকবার বলছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যারাইজেস ডিউ টু সাবস্টেন্স হুইচ ইজ ইনকেপ্ট ইন এনি সেল অর ব্যাটারি, অর্থাৎ কোনো ব্যাটারি বা কোষের মধ্যে যে সক্রিয় উপাদানগুলো থাকে তার জন্য যে বাধা, তাকেই বলবো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। আর এটা হচ্ছে বহির্বর্তনী রোধ বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এটা হলো ব্যাটারির তড়িৎচালক বল, আর এটা হলো প্রবাহ। তাহলে এই সম্পর্ক থেকে আমরা লিখতেই পারি E ইজ ইকুয়াল টু IR প্লাস IR। তারপরে আমরা লিখতে পারবো E মাইনাস IR ইজ ইকুয়াল টু IR, মানেই হলো E মাইনাস IR ইজ ইকুয়াল টু V। তাহলে এই সম্পর্ক, এই সম্পর্ক এবং এই সম্পর্ক এবং এটা, এই সবগুলো কিন্তু অঙ্কের জন্য প্রযোজ্য। 1B 1C 1D এগুলো সব অঙ্কের জন্য আমাদের লাগবে। এই হলো। এবার এইটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি ইকুয়েশনটাকে। কিভাবে? না, আমরা যদি ভি কে এর টার্মে লিখি বা এই ধরনের কিছু, কিভাবে হবে? না, আমরা এখান থেকে লিখতে পারি ভি কোথায় পেয়েছি, এইখান থেকে আমরা ভি পেয়েছি। তাহলে আমরা এবার একটু অন্যভাবে লিখছি এই সম্পর্কটাকে। তাহলে I ইজ ইকুয়াল টু, তাহলে ফ্রম 1B, ফ্রম 1, আচ্ছা আমরা 1B কেন, 1A থেকেও লিখতে পারি। ফ্রম 1A I ইজ ইকুয়াল টু E বাই R প্লাস R। তাহলে IR ইজ ইকুয়াল টু কি হবে? ER বাই R প্লাস R, মানেই হলো V ইজ ইকুয়াল টু E বাই 1 প্লাস R বাই R। এই তাহলে এই যদি আমাদের ইকুয়েশন হয়, যদি আমরা আরটাকে নেগলেক্ট করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে ইফ আর ভেরি ভেরি লেস দেন আর, তখন V সমান হবে E। অর্থাৎ আমরা তখন এটাকে ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করতে পারবো। ভোল্টেজ সোর্স, act as ভোল্টেজ সোর্স। এখান থেকে আরেকটা আমরা পেতে পারি, ইফ আচ্ছা এটাকে আমাকে একটু অন্যভাবে লিখতে হবে, আমি এখান থেকে লিখছি। ইফ আগে এটা লিখে দিই ইকুয়েশনটা, E বাই R প্লাস R। ইফ R ইজ ভেরি লেস দেন R, দেন I ইজ ইকুয়াল টু কত? E বাই স্মল r। তখন এটাকে আমরা কারেন্ট সোর্স হিসেবে কাজে লাগাতে পারি, কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ সোর্স হিসেবে কাজে লাগানোর জন্য V ইজ ইকুয়াল টু E এই ফর্মুলাতে আসছে। অর্থাৎ সোজা কথায় এই ফর্মুলাগুলো অঙ্কের ক্ষেত্রেই বেশি কাজে লাগে। এবার আমি টার্মগুলো বলছি। এই যে ইএমএফ, এই ইএমএফ এর IR অ্যামাউন্ট একটা ভোল্টেজ কমে গিয়ে আমরা V পাচ্ছি, অর্থাৎ E থেকে IR মাইনাস হলে আমরা V পাচ্ছি। তাহলে এই IRটাকে আমরা বলবো লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। কেন না, ইএমএফ এর থেকে এই পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে তার সক্রিয় উপাদানের জন্য, অর্থাৎ ব্যাটারির সক্রিয় উপাদানের জন্য। বাকি পোরশন যেটা থাকছে সেটা V ইজ ইকুয়াল টু IR, অর্থাৎ ওটাই আমরা বহির্বর্তনীতে দেখতে পাচ্ছি। সেই জন্য জেনারেলি হয় কি, সবসময়ের জন্য V লেস দেন E হয়। এটা হচ্ছে সাধারণভাবে। আমি এটাকে আরেকবার আলোচনা করছি, আমি এই ইকুয়েশনটা দিয়ে আরেকবার। এটা ক্লিয়ার যা যা বললাম? এবার আমরা বাকি অংশে যাচ্ছি। ইকুয়েশনটা আরেকবার লিখলাম, V সমান E মাইনাস IR। এই ইকুয়েশন থেকে অবশ্যই আমরা বুঝতে পারছি V লেস দেন E, আর IR হচ্ছে নষ্ট ভোল্ট। এটা আমরা বললাম এক্ষুনি। এটা কেন না, ওই ব্যাটারি বা সেলের মধ্যে যে অ্যাক্টিভ যে সাবস্টেন্স গুলো বা সক্রিয় উপাদানগুলো যেগুলো আছে, তাদের জন্য তড়িৎ চালক বলের কিছুটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে, বাকিটা আমরা V হিসাবে পাচ্ছি। সেই জন্য V লেস দেন E।
ইন কেস অফ চার্জিং, যখন চার্জিং হয় অর্থাৎ চার্জিং এর সময় যখন আমরা ব্যাটারি চার্জ করি, সেক্ষেত্রে আই উইল বি নেগেটিভ। কেন না, তখন প্রবাহ যায় ব্যাটারির দিকে। সাধারণত ব্যাটারি থেকে কারেন্ট আসে, কিন্তু যখন আমরা চার্জিং করব তখন একটা হাই সোর্সের লাইনের সঙ্গে ব্যাটারিকে অ্যাড করা হবে, তখন এই ব্যাটারির দিকে কারেন্ট যায়, সেই জন্য আই হচ্ছে নেগেটিভ। ইন দ্যাট কেস, এটা স্টার চিহ্ন দিচ্ছি, ইন দ্যাট কেস ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস অফ মাইনাস আই আর ই প্লাস আই আর, সেক্ষেত্রে কিন্তু ভি গ্রেটার দেন ই হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করে যে কখনো কি বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের থেকে বেশি হতে পারে, আমরা বলবো হ্যাঁ হতে পারে, যখন ওই সেল বা ব্যাটারিকে চার্জ করা হবে। জেনারেলি কিন্তু ই এর মানের থেকে ভি এর মানটা কম হয়, এবং এটা আমরা তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য থেকেও জানি যে তড়িৎচালক বলের মান বেশি, বিভব প্রভেদের মান কম। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি ভি এর মানটা বেশি হতে পারে, ভি গ্রেটার দেন ই হতে পারে। কখন? যখন একমাত্র চার্জিং হবে। ক্লিয়ার? এবার প্রশ্ন আসছে যে আমরা যদি তাহলে ভোল্টমিটার ইউজ করি, তাহলে ভোল্টমিটারের সাহায্যে কখনো কি ইএমএফটা হিসাব করতে পারবো? উত্তর হবে যে না। কেন না? না, যখনই ভোল্টমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে তার তো একটা নিজস্ব রোধ থাকবে, সেই রোধের জন্য তখন কি হয়, ওই কারেন্টের কিছুটা অংশ ভাগ হয়ে যাবে ওর মধ্য দিয়ে, আর বাকিটা অংশ ব্যাটারির মধ্যে দিয়ে যাবে। আর ব্যাটারির মধ্যে দিয়ে গেলে তার ইএমএফ মাপতে পারবো না, কারণ আমরা যেটা মাপবো সেটা ভি মাপবো, যেটা আইআর পরিমাণ কম হবে, অর্থাৎ নষ্ট ভোল্টের জন্য কমে যাবে। এটাই আমরা বলতে পারি। হ্যাঁ, এবার তাহলে কোন ক্ষেত্রে হবে? যদি আমরা আটটাকে নেগলেক্ট করি, তাহলে এক নম্বরে আসছি ই ক্যান নট বি মেজার্ড, মানে মাপা যাবে না বাই ভোল্টমিটার, এটা আমরা মনে রাখবো। দু নম্বরে মনে রাখবো যে আর ইফ আর ইজ নেগলেক্টেড, যদি এটাকে আমরা নেগলেক্ট করে দিই তখন ভি সমান হয়ে যাবে ই, কারণ আর যদি জিরো হয়ে যায় তখন তো আমরা এটা পেয়ে যাচ্ছি। 3 নম্বর ফর ওপেন সার্কিট, মানে মুক্ত বর্তনী, যখন কোনো কারেন্ট যাবে না, সুইচটা অফ আছে, তখন আই ইজ ইকুয়াল টু 0, দেন ভি ইজ ইকুয়াল টু ভি। তখন ওই জন্য আমাদের একটা সংজ্ঞা ছিল যে কোনো কোষের মুক্ত বর্তনীতে দু প্রান্তের বিভব প্রভেদই হবে তার তড়িৎচালক বল। আর 4 নম্বর কেসে আসবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইকুয়েশনগুলো আমরা মনে রাখবো যে ম্যাক্সিমাম কারেন্ট আই ম্যাক্স কোথা থেকে পাবো, যদি আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে আমরা যোগ না করি, ইফ আর ইজ ইকুয়াল টু 0, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি যোগ না করি তাহলে আমরা কিন্তু যে কারেন্টটা পাবো এই সার্কিটের মধ্যে দিয়ে সেটাই হবে ম্যাক্সিমাম কারেন্ট। এই হলো আমাদের এই ইকুয়েশন থেকে কত ধরনের শর্ট টাইপ কনসেপ্ট হতে পারে বা কোশ্চেন হতে পারে, এবং এই ইকুয়েশনটা কিভাবে অঙ্কে কাজে লাগে, আর লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট সম্পর্কে জানলাম। এবং আজকের এই ক্লাসে কিন্তু আমরা অনেকটাই নতুন কিছু পেলাম যেগুলো আমরা আগে পাইনি মাধ্যমিকে। তো একটু মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই একই কথা বলবো, ভালো লাগলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও বা তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে। তোমরা তো সাবস্ক্রাইব অলরেডি করেই ফেলেছো, আর একটু লাইক দাও বা একটু কমেন্ট করো কেমন লাগছে, আর তার সঙ্গে বলবো পড়াশোনা চালিয়ে যাও, ভালো থেকো।